হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের রেলওয়ে এসএসসি পিএসসির সায়েন্সের সিরিজটায় কিছু বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি করব। তার মানে কেমিস্ট্রি যদি পড়তে হয় তোমাদের, তাহলে এইখানে যে কনসেপ্টগুলো দেওয়া হচ্ছে সেগুলো একটু জেনে রাখা ভালো, তাহলে ভবিষ্যতে সুবিধা হবে। ঠিক আছে? এছাড়া বিভিন্ন চ্যাপ্টার পড়ানোর সময় যখন যে বেসিক্স লাগবে সেটা আরেকবার রিভিশন করে দেবো। এই চ্যাপ্টারটায় দেখো কি কি সোর্স দিয়েছি। এনসিইআরটির যে বই আছে সেই বইগুলো, টাটা ম্যাগ্রো হিলসের একটা বই আছে, আরিহান্ত লুসেন্ট, এগুলো। আর তোমরা যদি পড়তে চাও তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ক্লাস 10 অবধি থাকে বই সায়েন্সের, সেইটা দেখতে পারো। ঠিক আছে? এরপর যেটা আসছে সেটা হচ্ছে, দেখো আজকের ক্লাসে কি কি কনসেপ্ট আমরা কভার করব। তো প্রথমেই ম্যাটার, অ্যাটম, মলিকিউল, পদার্থ, পরমাণু, অণু, এইগুলো। তারপরে স্টেট অফ ম্যাটার, পদার্থের অবস্থা। ক্লাসিফিকেশন অফ ম্যাটার, পদার্থের শ্রেণীবিভাগ। মিক্সচার অ্যান্ড পিওর সাবস্টেন্সেস, এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস। ঠিক আছে? মিক্সচার মানে হচ্ছে যেটা মিশ্রণ, ওকে। আর পিওর সাবস্টেন্স মানে যেটা কোনো রকম কোনো মিক্সচার নয় আর কি, পিওর। আর এলিমেন্টস হচ্ছে মৌল, কম্পাউন্ডস হচ্ছে যৌগ। কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার, এটা থাকবে। মেজারমেন্ট ইউনিটস, এইটা তোমরা আগের দিনও দেখেছো। বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড ফর্মুলা, এটাও তোমরা আগের দিন দেখেছো, তাও একবার এখানে দেখে নেব। ফান্ডামেন্টাল লজ অফ কেমিক্যাল কম্বিনেশন, রাসায়নিক সংযুতির কিছু ল। ডাল্টনের অ্যাটমিক থিওরি, অ্যাটমিক মাস, মলিকুলার মাস, অ্যাভারেজ অ্যাটমিক মাস, কনসেপ্ট অফ মোল, মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, এইগুলো তোমরা পড়বে। ঠিক আছে? তো এই ক্লাসটা একটু বড় হতে পারে, কিন্তু ক্লাসে অনেক কন্টেন্ট কভার হয়ে যাবে। মানে মোটামুটি 2-3টে ক্লাসের কন্টেন্ট আজকে কভার করে দেব। প্রথমেই দেখো কি রয়েছে, কেমিস্ট্রি ইজ এ সায়েন্স অফ অ্যাটমস অ্যান্ড মলিকিউলস। পরমাণু এবং অণুর বিজ্ঞান হচ্ছে কেমিস্ট্রি বা রসায়ন। দ্য ফার্স্ট প্রপোনেন্ট অফ অ্যাটমিক থিওরি ওয়াজ অ্যান ইন্ডিয়ান ফিলোসফার কনাদ। কনাদ বলে একজন ইন্ডিয়ান ফিলোসফার ছিলেন, দার্শনিক। তিনি প্রথম কণার ধারণা দেন, বা ফার্স্ট প্রপোনেন্ট অফ অ্যাটমিক থিওরি মানে পারমাণবিক থিওরির প্রথম ধারণা দেন কনাদ। হি গেভ দ্য কনসেপ্ট অফ পরমাণু, পরমাণুর কনসেপ্ট দিয়েছিলেন। কনসেপ্ট দেয়া মানে কি? ধারণা দেওয়া। ঠিক আছে? ধারণা দিয়েছিলেন। ভেরি স্মল ইনডিভিজিবল পার্টিকেলস, খুবই ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র এবং ইনডিভিজিবল, যাকে আর ভাগ করা যায় না, যাকে ভাঙা যায় না এমন। ঠিক আছে? ইটারনাল, ইনডিস্ট্রাক্টেবল, স্পেরিক্যাল, সুপ্রাসেন্সিবল, ইন মোশন, ইন দ্য অরিজিনাল স্টেট। পরমাণুর ব্যাপারে উনি আর কি বলেছিলেন? এটা চিরন্তন, ইটারনাল, ইনডিস্ট্রাক্টেবল, একে ধ্বংস করা যায় না, স্ফেরিক্যাল হবে, গোলাকৃতি হবে, মোশনে থাকবে, সবসময় গতিপূর্ণ হবে। ঠিক আছে? চরক সংহিতা, ঠিক আছে, সেখানে ভস্মর কনসেপ্ট আছে, ভস্মা, ওকে। এটা কি ব্যবহার করা হয়? ভস্মা অফ মেটালস, বিভিন্ন ধাতুর ভস্ম বিভিন্ন রকমের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় চরক সংহিতায়। ঠিক আছে? আর এই ভস্মকেই বর্তমানে ন্যানো মেটেরিয়ালসের সাথে কম্পেয়ার করা হয়। শুধু এই দুটো জেনে রাখো, পরমাণুর কনসেপ্ট দিয়েছিলেন কনাদ, আর ভস্মর কনসেপ্ট দিয়েছিলেন চরক। ঠিক আছে? আমি এগুলো দিয়ে দিচ্ছি কারণ এসএসসির পরীক্ষা, রেলওয়ের পরীক্ষায় তো একটু আমাদের এনসিইআরটির বই ফলো করা হয়, তাই এই কনসেপ্টগুলো আমি এনসিইআরটি থেকে নিজে পড়ে এখানে দিয়ে দিয়েছি। এরপর চলে আসছে দেখো অ্যাটম। অ্যাটম কি? দ্য স্মলেস্ট ইউনিট অফ অর্ডিনারি ম্যাটার, সাধারণ যে পদার্থগুলো তার সবচেয়ে ক্ষুদ্র একক। দ্যাট ফর্মস আ কেমিক্যাল এলিমেন্ট। অ্যাটমই একটা কেমিক্যাল, রাসায়নিক মৌল ফর্ম করে। তাহলে কি বলছে? অ্যাটম হলো এমন ক্ষুদ্র কণা যেগুলো রাসায়নিক মৌল ফর্ম করে। ঠিক আছে? এভরি সলিড, লিকুইড, গ্যাস অ্যান্ড প্লাজমা ইজ কম্পোজড অফ নিউট্রাল অর আয়োনাইজড atoms.
যে কোনো সলিড, কঠিন, তরল, বায়বীয় পদার্থ অথবা প্লাজমা। প্লাজমা কি? প্লাজমা হচ্ছে আর একটা স্টেট অফ ম্যাটার, আজকেই আমরা পড়ব। এই সবগুলোই কি নয় নিউট্রাল মানে আধানহীন অথবা আয়োনাইজড আধানিত অ্যাটমের মাধ্যমেই তৈরি হয়। অ্যাটমস আর এক্সট্রিমলি স্মল, টিপিক্যালি অ্যারাউন্ড 100 পিকোমিটার্স অ্যাক্রস। কি বলছে? কতটা ছোট? 100 পিকোমিটার। ঠিক আছে, ওদের ডায়ামিটার যেটা হয় মানে ব্যাস, সেটা হচ্ছে 100 পিকোমিটার্সের সমান হয়। এরপরে কে আসছে? মলিকিউল। মলিকিউল মানে অণু, অ্যাটম হচ্ছে পরমাণু, মলিকিউল মানে হচ্ছে অণু। এখানে দেখিয়ে দিয়েছে, দেখো এই যে এইটা হচ্ছে মলিকিউল। এখানে এই দেখো, এখানে যেটা দেখাচ্ছে যে এটা অ্যাটম আর এটা মলিকিউল। আ গ্রুপ অফ অ্যাটমস, প্রথমেই এটা মনে রাখতে হবে, মলিকিউলের ব্যাপারে যখনই পড়বে প্রথমেই মনে রাখতে হবে আ গ্রুপ অফ অ্যাটমস, একাধিক অ্যাটম, বন্ডেড টুগেদার, একে অপরের সাথে বন্ধনী যুক্ত হয়ে রয়েছে, বন্ডেড টুগেদার, রিপ্রেজেন্টিং দ্য স্মলেস্ট ফান্ডামেন্টাল ইউনিট অফ আ কেমিক্যাল কম্পাউন্ড, যে কোনো রাসায়নিক যৌগের সবচেয়ে ছোট ইউনিট। আর কি বলছে? দ্যাট ক্যান টেক পার্ট ইন কেমিক্যাল রিয়াকশন, molecule can take part in chemical reaction, atoms can not take part in chemical reaction। রাসায়নিক বিক্রিয়ায় কে অংশগ্রহণ করে? মলিকিউল। মলিকিউল টেক পার্ট করে রাসায়নিক বিক্রিয়ায়, অ্যাটমস করে না। এটা কিন্তু মনে রাখবে। এই যে টেক পার্ট ইন কেমিক্যাল রিয়াকশন, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর কি? আ মলিকিউল ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল ইন আ কেমিক্যাল এলিমেন্ট or compound that has the chemical properties of that element or compound। কি বলছে? মলিকিউল কোনো রাসায়নিক মৌল বা যৌগের এমন পার্ট যার ভিতরে ওই রাসায়নিক মৌল বা যৌগটির সব ধরনের রাসায়নিক বৈশিষ্ট্যগুলি বর্তমান। ঠিক আছে, মানে কোনো মৌল বা যৌগর ক্ষেত্রে যদি আমরা তার একটা মলিকিউল নিয়ে নিই, যে কোনো একটা মলিকিউল নিই, তার যে রাসায়নিক বৈশিষ্ট্য হবে, প্রপার্টিজ হবে, ওই গোটা কম্পাউন্ডটারও সেম প্রপার্টি হবে। ঠিক আছে, অনেক বেশি রিপ্রেজেন্টেটিভ। অ্যাটমসের মধ্যে কিন্তু সেই কোনো কেমিক্যাল এলিমেন্টের বা কম্পাউন্ডের কেমিক্যাল প্রপার্টিগুলো থাকে না, কিন্তু মলিকিউলের ভিতরে থাকে। মলিকিউলস আর মেড আপ অফ অ্যাটমস দ্যাট আর হেল্ড টুগেদার বাই কেমিক্যাল বন্ড। রাসায়নিক বন্ধনের মাধ্যমে একে অপরের সাথে অ্যাটমসগুলো যুক্ত হয়ে মলিকিউল সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে মলিকিউলে এই যে তিনটে আমি পয়েন্ট দিয়েছি, তিনটেই কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এইটা আমি এমনভাবে তৈরি করেছি যাতে যেখান থেকে কোয়েশ্চেন আসবে শুধু সেই জায়গাগুলোই যাতে থাকে। ঠিক আছে, তাই এখান থেকে কাটছাট করার চেষ্টা না করলেই ভালো হয়। এরপর আসছে স্টেট অফ ম্যাটার, অবস্থা, পদার্থের অবস্থা। ঠিক আছে, তো প্রথমে দেখো কি বলছে? এনিথিং হুইচ হ্যাজ মাস অ্যান্ড অকুপাই স্পেস ইজ কল্ড ম্যাটার। এটা আমরা বোধহয় আগের দিন পড়েছিলাম। যা কিছু, যার কিছুটা ভর আছে এবং কিছুটা স্থান দখল করে থাকে, তাকেই আমরা পদার্থ বলি। এরপর কি বলছে? কনভেনশনালি দেয়ার আর 3 স্টেটস অফ ম্যাটার। সাধারণভাবে তিনটে অবস্থাকে ধরা হয়: কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় বা বায়বীয় অবস্থা। ঠিক আছে, এরপরে কি আছে? 4th স্টেট অফ ম্যাটার হচ্ছে প্লাজমা। তাহলে তোমাদের যদি কোয়েশ্চেন আসে হোয়াট ইজ দ্য 4th স্টেট অফ ম্যাটার, তাহলে হবে কি? প্লাজমা। 5th স্টেট অফ ম্যাটার কি? বোস-আইনস্টাইন কন্ডেনসেট। বোস-আইনস্টাইন কন্ডেনসেট। এইগুলোকে আলাদা করে, আর এই কঠিন তরল গ্যাসকে আলাদা করে কেন দেখা হচ্ছে? কারণ কঠিন তরল গ্যাসটা আমরা মেজারলি যে নর্মাল টেম্পারেচার, প্রেশার সেখানে দেখতে পাই। এই যে 4th আর 5th স্টেট, এইগুলোর জন্য টেম্পারেচার আর প্রেশারের একটা কিছু স্পেশাল টেম্পারেচার প্রেশার অ্যাটেন্ড করতে হয়, তাহলেই দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর কি বলছে? স্টেট অফ ম্যাটার চেঞ্জেস উইথ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাপ
এবং চাপের সাথে সাথে অবস্থার পরিবর্তন হয়। প্রথমেই আমরা দেখব সলিডস, কঠিন। সলিডস হ্যাভ ডেফিনিট ভলিউম অ্যান্ড ডেফিনিট শেপ। প্রত্যেকটা সলিডের কি আছে? ডেফিনিট আয়তন আছে, নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট শেপও আছে, আকার ও আয়তন নির্দিষ্ট, ঠিক আছে। তারপরে কি? পার্টিকেলস আর হেল্ড ভেরি ক্লোজ টু ইচ আদার। সলিডের প্রত্যেকটা যে কণা, পার্টিকেল, সেগুলো একে অপরের সাথে খুব কাছাকাছি থাকে এবং নিয়মিত থাকে, অর্ডারলি ফ্যাশনে থাকে। তার মানে কি? তার মানে কঠিন পদার্থের মধ্যে একটা কণা থেকে আর একটা কণার দূরত্ব সবসময় নির্দিষ্ট হয়। যদি একাধিক রকমের কণা থাকে তাহলে এ বি সি, বি এ সি, এই যে বিস্তারগুলো, এই যে বিন্যাসগুলো বলবো, সেটাও অর্ডারলি থাকে, সেটাও রেগুলার থাকে, ঠিক আছে। দেয়ার আর নট মাচ রুম ফর মুভমেন্ট। আর কণাগুলো যে মুভমেন্ট করতে থাকে তারও বেশি জায়গা থাকে না। ওকে, সলিডস। এরপরে আসবে কি? এরপরে আসবে লিকুইডস। লিকুইডসের ক্ষেত্রে কি হবে? সলিডের থেকে আর একটু শিথিল লিকুইড। পার্টিকেলস আর ক্লোজ টু ইচ আদার বাট দে ক্যান মুভ অ্যারাউন্ড। লিকুইডের ক্ষেত্রে কি হয়? কণাগুলো একে অপরের সাথে ক্লোজ অবস্থায় থাকে কিন্তু তারা মুভও করতে পারে, ইজিলি মুভ করতে পারে। লিকুইডস হ্যাভ ডেফিনিট ভলিউম বাট ডু নট হ্যাভ ডেফিনিট শেপ। লিকুইডের কি? একটা নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, ঠিক আছে। গ্যাসিয়াস বা বায়বীয়। গ্যাসিয়াসের ক্ষেত্রে কি? পার্টিকেলস আর ফার অ্যাপার্ট ফ্রম ইচ আদার। কণাগুলো একে অপরের থেকে অনেকটা দূরত্বে অবস্থান করে, কণাগুলো খুব ফ্রিলি মুভ করতে পারে। আর কি? গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকারও নেই, আয়তনও নেই, ঠিক আছে। তাকে কম্প্রেস করা যায়, তার আয়তন যে তাকে কমানো বাড়ানো যায়, আর শেপ তো দেওয়াই যায়। দে কমপ্লিটলি অকুপাই দ্য স্পেস ইন দ্য কন্টেনার ইন হুইচ দে আর প্লেসড। তার মানে কি? কোনো একটা পাত্রে যদি তাদেরকে রাখা হয়, পাত্রের পুরো আয়তনটাই তারা দখল করে নেয়, কোনো জায়গাটা কিন্তু ফাঁকা থাকে না। মানে ধরো একটা বড় বালতি আছে, তাতে তুমি কিছুটা পরিমাণে লিকুইড ঢেলে দিলে, লিকুইডটাকেই বালতির একদম যে নিচের তলটা, সেখান থেকে তার আয়তন অনুযায়ী হাইট অবধি আসতে পারবে। কিন্তু গ্যাস কিন্তু সেটা না। তুমি যদি বালতির ভিতরে কিছুটা গ্যাস দিয়ে চাপা দিয়ে দাও, তাহলে পুরো পাত্রটা কিন্তু গ্যাসে ভরে যাবে। ওকে, এবার দেখো কি বলা হচ্ছে। এইখানে একটা ফিগার আমি দিয়ে দিয়েছি, একটা এখানে রয়েছে। এখানে কি? বিভিন্ন অবস্থার পরিবর্তন দেখাচ্ছে, সলিড, লিকুইড, গ্যাস। এবার সলিড থেকে যখন লিকুইড হয় তখন তাকে বলা হয় মেল্টিং, ঠিক আছে। সলিড থেকে লিকুইড হলে বলা হয় মেল্টিং। আর সলিড থেকে ডিরেক্টলি যদি গ্যাস হয় তাহলে তাকে বলা হয় সাবলিমেশন, সাবলিমেশন, ঠিক আছে। লিকুইড থেকে গ্যাস হলে তাকে বলা হয় ভেপারাইজেশন, ভেপারাইজেশন, ঠিক আছে। এইবার দেখো উল্টো দিকে আসো। গ্যাস থেকে লিকুইড হলে তাকে বলা হয় কন্ডেনসেশন, কন্ডেনসেশন, ঘনীভবন, ঠিক আছে, ঘনীভবন, কন্ডেনসেশন। আর লিকুইড থেকে সলিড হলে তাকে বলা হয় ফ্রিজিং, ফ্রিজিং। তাহলে কি? সলিড থেকে লিকুইড হলে মেল্টিং, গলন। লিকুইড থেকে গ্যাস হলে ভেপারাইজেশন, বাষ্পীভবন। আর একটা আছে স্ফুটন। বাষ্পীভবন আর স্ফুটনের মধ্যেও পার্থক্য আমি তোমাদের একটা বলে দিচ্ছি। যেমন বাষ্পীভবন যে কোনো তাপমাত্রাতেই হতে পারে। কোনো লিকুইড তুমি যদি রাখো তার উপরিতল থেকে ধীরে ধীরে গ্যাসে পরিণত হয় যে কোনো তাপমাত্রাতে। স্ফুটন কিন্তু স্ফুটনাঙ্ক রিচ করার পরে হয়, ঠিক আছে। আর একটা কি? বাষ্পীভবন যেটা হয় সেটা লিকুইডের উপরিতল থেকে হয়, আর স্ফুটন যেটা সেটা পুরো লিকুইডের বডি থেকে হয়। ওকে, এই দুটো একটু মনে রাখো, আমি যে বলে দিলাম। যদি বুঝতে না পারো তাহলে আর একবার রিভার্স করে শুনে নাও। আচ্ছা, গ্যাস থেকে লিকুইড এলে কন্ডেনসেশন, লিকুইড থেকে সলিড এলে ফ্রিজিং, আর গ্যাস থেকে ডিরেক্ট সলিড হলে তাকে বলা হচ্ছে রিভার্স সাবলিমেশন, ঠিক আছে, রিভার্স সাবলিমেশন। ওকে,
These three states of matter are interconvertible by changing the condition of temperature and pressure. টেম্পারেচার আর প্রেসার চেঞ্জ করলে কিন্তু এইগুলো কি হয়, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাওয়া যায়। On heating, a solid usually changes to a liquid, and the liquid on further heating changes to gas or vapor. যেটা বললাম, কোনো কঠিন পদার্থকে যদি হিট করা হয় প্রথমে সেটা লিকুইড হবে, তারপর সেটা গ্যাসীয় পদার্থে পরিণত হবে। আর কি, গ্যাসকে যখন কুলিং করা হয়, গ্যাস থেকে যখন টেম্পারেচার তুলে নেওয়া হয়, তাকে ঠান্ডা করা হয়, প্রথমে সেটা লিকুইড হবে, তারপর সেটা কিন্তু সলিডে পরিণত হবে। ওকে, এবার এগুলোর মধ্যে আরও আছে, যেমন সলিডের ক্ষেত্রে যে কণাগুলো পরস্পর থাকে তাদের মধ্যে ডিস্টেন্স সবচেয়ে কম হয়, আর গ্যাসে ডিস্টেন্স সবচেয়ে বেশি হয়। সলিডের কণাগুলো একে অপরের কাছাকাছি থাকলে তাদের মধ্যে আকর্ষণ বল বেশি হয়, আর গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বল সবচেয়ে কম হয়। এই ধরনের জিনিসগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। এবার আসছে কি প্লাজমা। প্লাজমা কি বলা হয়, ফোর্থ স্টেট অফ ম্যাটার, পদার্থের চতুর্থ অবস্থা, ঠিক আছে। ইনসাইড দ্য সান and the stars, the temperature is so high that the atoms break up to give a mixture of free electrons and ions. দেখো, অ্যাটমের যখন কনসেপ্ট প্রথমে এসেছিল তখন কি বলা হচ্ছিল, অ্যাটমকে আর ফার্দার ভাঙা যাবে না, অ্যাটম ইনডিস্ট্রাক্টেবল মানে তার বিনাশ হবে না, ইনডিভিজিবল মানে তার বিভাগ সেটাও হবে না বা বিভেদ হবে না। কিন্তু পরবর্তীতে যখন জানা যাচ্ছে যে অ্যাটমকে ভাঙা যায়, অ্যাটমকে ভেঙে সেখান থেকে কি সাব অ্যাটমিক পার্টিকেলস হচ্ছে, ইলেকট্রনস, প্রোটনস, নিউট্রনস, তাই তো, এগুলো আমরা এখন জেনে গেছি। তো সেই জন্য কি প্লাজমার কনসেপ্টটা এসছে। বলা হচ্ছে যে সেলেস্টিয়াল বডিজ যেগুলো, যেমন সূর্য, তারপর অন্যান্য নক্ষত্র, সেখানে টেম্পারেচার এতটাই হাই যে অ্যাটমগুলো কি হয়, ফার্দার ব্রেক করে যায়, ব্রেক করে গিয়ে ইলেকট্রনস আর আয়ন্স এইভাবে থাকে, ইলেকট্রনস আয়ন্স এইভাবে মিলেমিশে থাকে, অ্যাটমগুলো অ্যাটম হিসাবে থাকে না। দিস মিক্সচার ইজ কল্ড প্লাজমা। এই মিক্সচারটাকেই কিন্তু বলা হচ্ছে কি প্লাজমা, ঠিক আছে। উইচ মেক্স দ্য সান অ্যান্ড আদার স্টার্স গ্লো। এই প্লাজমা থাকার ফলেই কিন্তু সান এবং অন্যান্য নক্ষত্রগুলো গ্লো করে, আলোর বিচ্ছুরণ ঘটায়। তার মানে কি বোঝা যাচ্ছে, প্লাজমা একটা প্রপার্টি হচ্ছে প্লাজমা থেকে আলো বেরোয়, ঠিক আছে। when electricity is passed through gas at a very low pressure, দেখো আমি কি বলেছিলাম প্রথমেই পড়াতে পড়াতে, কঠিন, তরল, বায়বীয় এই তিনটে অবস্থাকে এক করে দেখা হয়, আর তারপর ফোর্থ আর ফিফথ মানে প্লাজমা আর বেক, বোস-আইনস্টাইন, কন্ডেনসেট, এগুলোকে আলাদা করে দেখা হয় কেন। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলাম যে ওই যে তিনটে অবস্থা সেগুলোকে আমরা নর্মাল প্রেশার টেম্পারেচারে এক্সপিরিয়েন্স করতে পারি, কিন্তু প্লাজমা আর বেকের জন্য কিছু স্পেশালাইজড সিচুয়েশনের দরকার হয়, কিছু স্পেশাল কন্ডিশন অ্যাটেন্ড করতে হয়, টেম্পারেচার, প্রেশার ইত্যাদি, তাই ওদের সবসময় আমরা দেখতে পাই না। এখানেই বলে দিচ্ছি, দেখো ইলেকট্রিসিটিকে গ্যাসের মধ্যে দিয়ে পাস করাতে হবে একটা ভেরি লো প্রেশার, খুব কম প্রেশারে গ্যাস রাখতে হবে, তার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করাতে হবে। কিভাবে? গ্লাস টিউবের মধ্যে দিয়ে, মানে একটা গ্লাস টিউব আছে, তার ভিতর গ্যাস আছে, খুব লো প্রেশারে রয়েছে গ্যাসটা, সেই গ্যাসটার ভিতর ইলেকট্রিসিটি পাস করালে তবেই কি হবে, গ্যাসের যে অ্যাটমসগুলো আছে সেগুলো ফার্দার ব্রেক করে ইলেকট্রন ছাড়বে, আয়ন হবে, মিক্সচারটাকে তখন আমরা প্লাজমা বলবো, প্লাজমা জেনারেটেড হলো, ঠিক আছে। Gases present in neon sign bulbs and fluorescent tubes get ionized to form plasma when electricity is passed through them. দেখো এখানে কি আছে, এই যে প্লাজমার কনসেপ্ট, এটা তো সূর্যে হচ্ছে, অন্যান্য নক্ষত্রে হচ্ছে, তার অ্যাপ্লিকেশন আমাদের পৃথিবীতে, তার অ্যাপ্লিকেশন কিভাবে দেখানো যাচ্ছে, বলছে যে নিয়ন বাল্বগুলো হয়
বা ফ্লুরোসেন্ট বাল্বগুলো হয়, সেই ফ্লুরোসেন্ট বাল্বের ভিতরে কিন্তু গ্যাস থাকে, নোবেল গ্যাস টাইপের থাকে, এবং সেই গ্যাসের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস করানো হয় তখন প্লাজমা তৈরি হয় এবং সেখান থেকে আলো পাওয়া যায়। বুঝতে পারলে? এটা একটা অ্যাপ্লিকেশন, মডার্ন ডে অ্যাপ্লিকেশন অফ প্লাজমা। আর কি আছে এরপর? আর বোস-আইনস্টাইন কন্ডেনসেট। বোস-আইনস্টাইন কন্ডেনসেট, এটাও দেখো রিসেন্টলি হয়েছে। দ্য ফিফথ স্টেট অফ ম্যাটার ওয়াজ রিচড বাই 3 সায়েন্টিস্টস, কর্নেল, ক্যাটারেল and women of USA when they cooled a gas of very low density to extremely low temperature. ঠিক আছে, তার মানে কি বলছে যে ইউএসএ একটা ইউনিভার্সিটির 3 জন সায়েন্টিস্ট মিলে কি করেছিল, গ্যাস নিয়েছে, সেটা কি লো ডেন্সিটি, যার ঘনত্ব খুব কম, সেইরকম গ্যাস নিয়েছে এবং তাকে এক্সট্রিমলি লো টেম্পারেচারে নিয়ে গিয়ে ঠান্ডা করেছে। তাতেই কি বোস-আইনস্টাইন কন্ডেনসেট, এই স্টেটটা তারা অ্যাচিভ করতে পেরেছে। When atoms of certain elements are cooled to temperatures near absolute zero temperature মানে কি -273 কেলভিন, এই টেম্পারেচারে অ্যাটমগুলোকে নিয়ে যাওয়া হলে তখন বোস-আইনস্টাইন কন্ডেনসেট পাওয়া যায়। At that point, মানে এই টেম্পারেচারে, clusters of atoms begin functioning as a single quantum object with both wave and particle properties. আচ্ছা, এটা কি বলা হচ্ছে দেখো, এই জায়গাটা যেহেতু আমি লিখেছি তাই এক্সপ্লেন করে দেওয়া আমার কর্তব্য, তাই আমি করে দিচ্ছি। বলছে এই যে অ্যাবসলিউট জিরো বা নিয়ার অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে যখন নিয়ে যাওয়া হয় তখন ক্লাস্টার্স অফ অ্যাটম, মানে অনেকগুলো অ্যাটম পুঞ্জীভূত হয়ে কি করে, অনেকগুলো অ্যাটম পুঞ্জীভূত হয়ে একটা কণা, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা বা কোয়ান্টাম অবজেক্টের মতো বিহেভ করা শুরু করে। ঠিক আছে, যত টেম্পারেচার কমাচ্ছে তত কণাগুলো কাছাকাছি আসছে। এবার নিয়ার অ্যাবসলিউট জিরোতে কি হচ্ছে, অনেকগুলো অ্যাটম, যত টেম্পারেচার কমছে তত অ্যাটমগুলো একে অপরের কাছাকাছি আসছে। নিয়ার অ্যাবসলিউট জিরোতে কি, অ্যাটমগুলো কাছাকাছি এসে একেবারে একটা পুঞ্জীভূত হয়ে একটা অ্যাটমের মতো বিহেভ করা শুরু করে। ওকে, এবং সেই স্টেটটাকেই বোস-আইনস্টাইন কন্ডেনসেট বলা হয়। A Beck is used to study quantum mechanics on a macroscopic level. Quantum mechanics স্টাডি করার জন্য হয়। ঠিক আছে, হয়ে গেল। তাহলে বুঝতে পারছো কি, প্লাজমা কখন হয়, অনেক হাই টেম্পারেচারে, আর বেক কখন হয়, অনেক লো টেম্পারেচারে। আর তার মাঝে রয়েছে আমাদের যে কমন তিনটে যে স্টেট অফ ম্যাটার। তাহলে টেম্পারেচার ওয়াইজ যদি আমি বলে দিই তাহলে বলবো প্রথমেই হচ্ছে বেক, তার টেম্পারেচার সবচেয়ে কম, তারপরে সলিড, অবশ্য সলিডের টেম্পারেচার বেকের থেকে অনেক বেশি। এবার সলিডের পরে আসছে কি, টেম্পারেচার আর একটু বেশি হলে লিকুইড, আর একটু বেশি হলে গ্যাস, এবং আরও বেশি হয়ে গেলে প্লাজমা। আই হোপ তোমরা এইটা মনে রাখতে পারবে। ঠিক আছে, আমি কি এখানে লিখে দেবো? আমি এখানে লিখেই দিচ্ছি, ধৈর্য ধরো একটু। টেম্পারেচার ওয়াইজ প্রথমে হচ্ছে বোস-আইনস্টাইন কন্ডেনসেট। ঠিক আছে, আমার মাউসটা গন্ডগোল করছে। বেক, তারপরে সলিড, তারপরে লিকুইড, তারপরে গ্যাস, তারপরে প্লাজমা। এটা কি, এটা হচ্ছে টেম্পারেচার বাড়তে থাকছে। তোমরা এটা লিখে নাও, আমি এটা আবার মুছে দেবো কারণ ঠিক করে লেখা হয়নি। প্রথমে বেক, তার টেম্পারেচার সবচেয়ে কম, তারপর সলিড, তারপর লিকুইড, তারপর গ্যাস, তারপর প্লাজমা। এবং এইটা কিন্তু কোশ্চেন হিসেবে আসতেই পারে যে সঠিক অর্ডারে, টেম্পারেচারে সঠিক অর্ডারে সাজা, এটা কোয়েশ্চেন আসতেই পারে। এবার দেখো ক্লাসিফিকেশন অফ ম্যাটার। ক্লাসিফিকেশন অফ ম্যাটার বলতে শ্রেণী বিভাগ।
এক হচ্ছে মিশ্রণ, মিক্সচার, আর হচ্ছে পিওর সাবস্টেন্স। আচ্ছা, মিক্সচার কিন্তু কখনোই কম্পাউন্ড না, যৌগ না, ঠিক আছে? দুটোর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে সেটাও আমি বলে দিচ্ছি। যৌগ যাদের বলা হয় কম্পাউন্ডস, সেইগুলোতে কি হয়, একে অপরের সাথে কেমিক্যাল বন্ড থাকে, রাসায়নিক বন্ধন থাকে। মিক্সচারে কি, মিক্সচারে জাস্ট দুটো ডিফারেন্ট সাবস্টেন্সকে একসাথে মিশিয়ে দেওয়া হয়, তাদের কণাগুলো একে অপরের সাথে পাশাপাশি অবস্থান করে, কিন্তু কোনো রকমভাবেই কেমিক্যালি বন্ডেড নয়। বুঝতে পারলে? মিক্সচারে কেমিক্যাল বন্ড থাকে না, তারা জাস্ট একে অপরের সাথে পাশাপাশি অবস্থান করে। কম্পাউন্ডসে অন দি আদার হ্যান্ড কেমিক্যাল বন্ড থাকে। এবার কি বলছে মিক্সচারের ক্ষেত্রে, contains particles of two or more pure substances, দুই ধরনের বা তার চেয়ে বেশি পিওর সাবস্টেন্স তাদের পার্টিকেল মিক্সচারে থাকে। কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস আর প্রেজেন্ট ইন এনি রেশিও, যে কোনো রেশিওতে থাকতে পারে, ঠিক আছে? যে কোনো রেশিওতে থাকতে পারে। মানে তুমি ধরো এখানে সুগার সলিউশন বানাচ্ছ, মানে জলের মধ্যে চিনি গুলছো, তো তুমি যে কোনো রেশিওতেই জল আর চিনি মেশাতে পারো, ঠিক আছে? দ্য কম্পোনেন্টস অফ আ মিক্সচার ক্যান বি সেপারেটেড বাই ইউজিং ফিজিক্যাল মেথডস, যে কোনো ফিজিক্যাল মেথডের মাধ্যমে কিন্তু কম্পোনেন্টগুলোকে একে অপরের থেকে আবার আলাদা করা যায়। ওকে, যেমন কি সিম্পল হ্যান্ড পিকিং, হাত দিয়ে তুলে, ফিল্ট্রেশন, ফিল্টার করে, ক্রিস্টালাইজেশন, তারপরে কি ডিস্টিলেশন এটসেট্রা। এগুলো পরে পড়বো, আজ তো যেহেতু বেসিক কনসেপ্ট দিচ্ছি তাই বেশি পড়বো না। যখন সলিউশন পড়বো, মিক্সচার পড়বো, তখন এগুলো ডিটেলসে পড়বো। পিওর সাবস্টেন্স, সেখানে কি when all constituent particles of a substance are same in chemical nature it is said to be pure substance। যেমন তুমি যদি শুধু নুন রেখে দাও, তাহলে নুনের যে প্রত্যেকটা দানা সেগুলো কি তাদের কেমিক্যাল কম্পোজিশন সেম। চিনির ক্ষেত্রেও, যে আমাদের যে বাড়িতে চিনি ব্যবহার করা হয়, তাহলে কি হ্যাঁ দানাগুলো ছোট বড় হতে পারে, কিন্তু প্রত্যেকটার কেমিক্যাল কম্পোজিশন সেম, রাইট? তো তাহলে সেগুলো হচ্ছে পিওর সাবস্টেন্স। কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস হ্যাভ ফিক্সড কম্পোজিশন আর রেশিও, এইটাও কিন্তু পার্থক্য। দেখো, ফিক্সড কম্পোজিশন থাকতে হবে, এখানে যে কোনো কম্পোজিশনেই তুমি যে কোনো রেশিওতে তুমি মেশাতে পারো, কিন্তু পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে ফিক্সড কম্পোজিশন বা রেশিও থাকতে হবে, যেমন গ্লুকোজ। হয়ে গেল। এরপরে আসছে কি মিক্সচার। মিক্সচার আবার দু ধরনের, হোমোজেনাস আর হেট্রোজেনাস, ঠিক আছে? হোমোজেনাস সমসত্ব, হেট্রোজেনাস অসমসত্ব। তো হোমোজেনাস কি? হোমোজেনাস হচ্ছে একটা মিক্সচার তোমাকে দিয়ে দিয়েছে, একটা পাত্রে রেখে দিয়েছে তোমার সামনে, সেই পাত্রের যে অংশ থেকেই তুমি মিক্সচারটা তোলো, খানিকটা তুলে নাও, 1 চামচ, তার কিন্তু রেশিও সেম হবে, ঠিক আছে? আর কি হোমোজেনাস, কমপ্লিটলি মিক্সড উইথ ইচ আদার। ওকে, মানে এই দেখো, কম্পোনেন্টস কমপ্লিটলি মিক্সড উইথ ইচ আদার মানে সম্পূর্ণভাবে একে অপরের সাথে মিশে থাকবে, আর কম্পোনেন্টস আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য বাল্ক অফ দ্য মিক্সচার। যেটা বললাম যে একটা পাত্রে তুমি তলা থেকে তোলো, উপর থেকে তোলো, তুমি যে কোনো সাইড থেকে তোলো, তুমি মাঝখান থেকে তোলো, সেম ভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড পাবে। আর হেট্রোজেনাস মানে কি, যেগুলো এখানে হচ্ছে না। পিওর সাবস্টেন্সকে দুভাগে ভাগ করা হয়েছে, এলিমেন্টস আর কম্পাউন্ডস। এলিমেন্টস মানে হচ্ছে মৌল, কম্পাউন্ডস মানে হচ্ছে যৌগ, ঠিক আছে? অনলি ওয়ান টাইপ অফ অ্যাটম দিয়ে পুরো সাবস্টেন্সটা তৈরি হলে তাকে এলিমেন্ট বলা হবে। যেমন হাইড্রোজেন, H2 পুরো হাইড্রোজেন অ্যাটম দিয়েই তৈরি। দুটো হাইড্রোজেন অ্যাটম যুক্ত হয়ে একটা হাইড্রোজেন মলিকিউল হয়, দুটো অক্সিজেন অ্যাটম যুক্ত হয়ে একটা অক্সিজেন মলিকিউল হয়, ঠিক আছে? অথবা অ্যাটম হিসাবেই রয়েছে, যেমন হিলিয়াম। হিলিয়াম একটা নোবেল গ্যাস, ওর একটা অ্যাটমই একটা মলিকিউল। ওকে, আর কি কম্পাউন্ডস। কম্পাউন্ডস মানে হচ্ছে যৌগ, 2 or more atoms of different elements combined together, মানে যেখানে একাধিক অ্যাটম, একাধিক মৌলের অ্যাটমগুলো
একে অপরের সাথে যুক্ত হচ্ছে, যেমন এ একটা ধরো এলিমেন্ট, বি একটা এলিমেন্ট, ও গড, বি ধরো আর একটা এলিমেন্ট, এদের অ্যাটমগুলো একে অপরের সাথে যুক্ত হবে, তবেই সেটাকে যৌগ বা কম্পাউন্ড বলা হবে। ওকে, যেমন ওয়াটার, গ্লুকোজ। The constituents of a compound cannot be separated into simpler substances by physical method. দেখো কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু এর যে কনস্টিটিউয়েন্ট অ্যাটমগুলো সেগুলোকে কোনো ফিজিক্যাল মেথডের মাধ্যমে সেপারেট করা যায় না, তাদের কেমিক্যালি সেপারেট করতে হবে। আমরা যখন মিক্সচার পড়েছিলাম তখন কিন্তু পড়েছিলাম যে মিক্সচারের যে কনস্টিটিউয়েন্টগুলো তাকে ফিজিক্যাল মেথডের মাধ্যমে সেপারেট করা যায়, তাহলে এটাও কিন্তু মিক্সচার আর কম্পাউন্ডের মধ্যে একটা পার্থক্য হয়ে গেল। এক তো হচ্ছে মিক্সচার আর কম্পাউন্ডের কি পাশাপাশি সহাবস্থান করবে আর এখানে রাসায়নিক বন্ধন থাকবে, আর কি ফিজিক্যাল মেথডে সেপারেশন করা যাবে, কেমিক্যাল মেথডে সেপারেশন করতে হবে, এই ধরনের গুলো কিন্তু মনে রাখবে। এরপর আসছে কি প্রপার্টিজ অফ ম্যাটার। প্রপার্টিজ, every substance has unique or characteristic properties, মানে প্রত্যেকটা যে সাবস্টেন্স আছে তাদের প্রত্যেকের কিন্তু নিজস্ব কিছু ইউনিক অথবা চারিত্রিক বৈশিষ্ট্য থাকবে, ঠিক আছে, এবং এই চারিত্রিক বৈশিষ্ট্যর মাধ্যমেই কিন্তু ওই সাবস্টেন্সটার পরিচয় হবে, পার্টিকুলারলি ওইভাবে তাকে চেনা যাবে, ঠিক আছে। ফিজিক্যাল প্রপার্টিজ কি, ভৌত যে প্রপার্টিজগুলো, ভৌত বৈশিষ্ট্যগুলো, কালার, গন্ধ, মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক, বয়েলিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক, ডেনসিটি মানে ঘনত্ব, এইগুলো। কেমিক্যাল প্রপার্টি কি কি, কম্পোজিশন, কম্বাসিবিলিটি, রিঅ্যাক্টিভিটি উইথ অ্যাসিড অ্যান্ড বেস, মানে এই যে কেমিক্যাল কোনো কেমিক্যাল রিয়াকশানে তাকে দিলে সে কিভাবে বিহেভ করে সেইটা। ওকে, physical properties can be measured or observed without changing the identity or the composition of the substance. The measurement or observation of chemical properties requires chemical change to occur. তার মানে কি বলছে যে ফিজিক্যাল প্রপার্টি কোনো পদার্থের যখন আমরা ফিজিক্যাল প্রপার্টি আইডেন্টিফাই করতে যাব তখন কিন্তু সেই পদার্থটার কম্পোজিশনে মানে গঠনের কোনো রকম চেঞ্জ না করলেও চলবে, কিন্তু যখন কেমিক্যাল প্রপার্টি আমরা আইডেন্টিফাই করব তখন কিন্তু তার কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন ঘটবে, তা না হলে কিন্তু আমরা তার দেখতে পাবো না। এগুলো এমনি, ঠিক আছে, তোমরা মেনলি ফিজিক্যাল প্রপার্টি কোনগুলো, কেমিক্যাল প্রপার্টি কোনগুলো একটু দেখে রাখবে। এরপর ইউনিটস অফ মেজারমেন্ট রয়েছে, এইটা হয়তো আগের দিনও পড়েছো, আবার দিয়ে দিয়েছি, কারণ এই মেজারমেন্টগুলো করতে লাগে, এই ইউনিটগুলো লাগে মেজারমেন্ট করতে, সেই জন্য এইগুলো আগের দিন পড়েছো, তাই আর পড়ালাম না, কয়েকটা স্লাইড এমনি আমি স্কিপ করে গেলাম। তারপরে মাস, ওয়েট, ভলিউম, এগুলোর ডেফিনেশন দেয়া রয়েছে, ডেনসিটি, এগুলো টেম্পারেচার, ঠিক আছে, এইগুলো দেয়া রয়েছে, একবার করে দেখে নিই। মাস কি, মাস অফ আ সাবস্টেন্স ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার প্রেজেন্ট ইন ইট, কতটা পদার্থ ওর মধ্যে রয়েছে সেটাই হচ্ছে তার ভর। ওয়েট কি, ওয়েট ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই গ্র্যাভিটি অন অ্যান অবজেক্ট, গ্র্যাভিটি কতটা বল কোনো একটা পার্টিকুলার অবজেক্টের উপর প্রয়োগ করে সেটাই হচ্ছে তার ওয়েট, মানে কতটা বল দিয়ে নিজের দিকে টানছে সেটাই হচ্ছে তার ওয়েট। The mass of a substance is constant, whereas its weight may vary from one place to another due to change in gravity. কোনো পদার্থের মাস কিন্তু সবসময় ফিক্স থাকে, কিন্তু সেই ফিক্সড মাসের জন্যই তার গ্র্যাভিটি কিন্তু যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তার ওয়েট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, গ্র্যাভিটি চেঞ্জ হলে ওয়েট চেঞ্জ হবে। আর গ্র্যাভিটি কিভাবে চেঞ্জ হয়, স্থান পরিবর্তনের সাথে সাথে গ্র্যাভিটি চেঞ্জ হয়। তারপর আসছে কি ভলিউম, আয়তন। ভলিউম ইজ দ্য অ্যামাউন্ট অফ স্পেস অকুপাইড বাই আ সাবস্টেন্স,
কোনো একটা নির্দিষ্ট পরিমাণে পদার্থ আছে, সে কতটা স্থান দখল করে রয়েছে সেটাই হচ্ছে তার আয়তন। ঠিক আছে, তারপর ডেনসিটি। ডেনসিটি অফ আ সাবস্টেন্স ইজ ইটস অ্যামাউন্ট অফ মাস পার ইউনিট ভলিউম। একক আয়তনের ভর। কোনো বস্তু একক আয়তন যদি নেওয়া হয় তাহলে তার মধ্যে কতটা ভর থাকে সেটাই হচ্ছে তার ডেনসিটি বা ঘনত্ব। এখানে ফর্মুলাটাও দেওয়া রয়েছে আর ইউনিটও দেওয়া রয়েছে, দেখে নেবে। ঠিক আছে, টেম্পারেচার। এবার টেম্পারেচারের ব্যাপারে কি বলছে, তিনটে কমন স্কেল আছে। তিনটে কমন স্কেল কি, একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, একটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, আর আরেকটা হচ্ছে কেলভিন। এবার কেলভিন হচ্ছে এসআই ইউনিট। বেশিরভাগ ক্ষেত্রে যে ফিজিক্স বা কেমিস্ট্রিতে ক্যালকুলেশন করা হয় সেটা কেলভিনেই করা হয়, যা ফর্মুলাগুলো আছে সেগুলো কেলভিনেই সেট করা আছে। এবার কি, দ্য টেম্পারেচারস অন টু স্কেলস আর রিলেটেড। এই যে কেলভিন স্কেলের সাথে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের সাথে সেলসিয়াস স্কেল, এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন ধরো ফারেনহাইটের ক্ষেত্রে F-32/9 ইকুয়ালস টু C/5, এই ফর্মুলাটা রয়েছে। এই ফর্মুলাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ফর্মুলা থেকে তোমাদের কিন্তু আসতে পারে। ঠিক আছে, এই ফর্মুলা থেকে তোমাদের কিন্তু অঙ্ক আসতে পারে। আর কেলভিনের ক্ষেত্রে কেলভিন হচ্ছে C+273.15টা সবসময় অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, কিন্তু 273টা মনে রাখবে। ওকে, এই দুটো মনে রাখবে। ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট টেম্পারেচার বিলো 0 ডিগ্রি C, that is negative values, are possible in Celsius scale, but in Kelvin scale negative temperature is not possible. তার কারণ কি, নেগেটিভ ডিগ্রিতে গেলেও কেলভিনে যেহেতু 273 এগিয়ে রয়েছে তাই সেটা কিন্তু পসিবল হয় না। অ্যাবসলিউট জিরো যেটা, সেটাই তো 0 কেলভিন মানে -273, তার নিচে আর যাওয়া যায় না। হলো, এরপরে কি, লস অফ কেমিক্যাল কম্বিনেশন। আচ্ছা, অনেকক্ষণ ধরে যেহেতু পড়াচ্ছি তোমাদের মনে হতে পারে যে কি কি এখন অবধি পড়লাম। তো আমরা দেখো কতটা কাভার করে নিয়েছি, অনেক টপিক কিন্তু আমাদের কাভার হয়ে গেছে। এই যে ম্যাটার, অ্যাটম, মলিকিউল কাভার হয়ে গিয়েছে। তারপরে কি, তারপরে তোমাদের রয়েছিল স্টেট অফ ম্যাটার কাভার হয়ে গিয়েছে, ক্লাসিফিকেশন অফ ম্যাটার হয়ে গেল, মিক্সচার অ্যান্ড পিওর সাবস্টেন্স হয়ে গেল, এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস হয়ে গেল, কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ হয়ে গেছে, মেজারমেন্ট আগের দিনই হয়ে গেছিল, বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটিজ অ্যান্ড ফর্মুলাও হয়ে গেল। এরপরে এইটুকু বাকি আছে। ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু আমরা করে চলে এসেছি, জাস্ট এইটুকু আমাদের মানে এবার যেটা বাকি আছে সেটা কম পয়েন্টসই বাকি রয়েছে মোটামুটি। হ্যাঁ, লস অফ কেমিক্যাল কম্বিনেশন মানে কি, রাসায়নিক সংযুতির সূত্র। এই যে আমরা বলছি যে বিভিন্ন অ্যাটম একে অপরের সাথে কম্বাইন করে, কেমিক্যালি কম্বাইন করে, ঠিক আছে, বা যে মলিকিউলগুলো আছে সেইগুলো টেক পার্ট করে। মলিকিউলগুলো কি হয়, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো সেইটারও কিছু লস কিছু সায়েন্টিস্ট দিয়েছেন যে কিভাবে রাসায়নিক বিক্রিয়া হবে, কতটা করে একে অপরের সাথে যুক্ত হবে, কোন অ্যাটম কতটা যুক্ত হবে, এইসব জিনিস। তো সেগুলো দেখে নিচ্ছি। মেনলি তোমরা কি করবে, লটার নাম মনে রাখবে আর কোন বিজ্ঞানী দিয়েছিলেন সেটা মনে রাখবে। ঠিক আছে, এটা তোমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দায়িত্ব যে কোন ল কোন বিজ্ঞানী দিয়েছে সেটা মনে রাখা। তারপরে কি মনে রাখবে যে একটুখানি সেই লটাতে কি বলা হচ্ছে সেইটাও একটু মনে রাখবে। এবং আমি ওইটুকুই দিয়েছি, দেখো লস অফ কনজারভেশন অফ মাস বলে আমি হেডিং করে দিয়েছি, তারপরে বিজ্ঞানীর নাম দিয়েছি, আর তারপর লটায় কি লেখা আছে সেটা আমি লিখেছি। প্রথমে কি, লস অফ কনজারভেশন অফ মাস, ভরের সংরক্ষণ সূত্র বা ভরের নিত্যতা সূত্র যাই বলা হোক, সেটা কে দিয়েছিলেন, অ্যান্টনি ল্যাভয়েসিয়ের। ল্যাভয়েসিয়ের এই নামটা, এই সারনেমটা দিয়ে বেশি পপুলার উনি, তো ল্যাভয়েসিয়েরটা মনে রাখবে। ইন অল ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস
there is no net change in mass during the process. যে কোনো ভৌত ও রাসায়নিক পরিবর্তনের সময় ভরের ওভারঅল কোনো চেঞ্জ হয় না, মানে নেট চেঞ্জ, আগে পরিবর্তনের আগে যতটা ছিল আর তারপরে যতটা হয়েছে সেইটা কিন্তু নেট চেঞ্জ হয় না। Hence, he reached to the conclusion that matter can neither be created nor be destroyed. ম্যাটারকে ক্রিয়েটও করা যায় না, পদার্থকে ক্রিয়েট করা যায় না, ডিস্ট্রয় করা যায় না। দিস ইজ কল্ড লস অফ কনজারভেশন অফ মাস। ঠিক আছে, ল অফ কনজারভেশন অফ মাস, ভরের সংরক্ষণ সূত্র। এরপরে কি আসছে? ল অফ ডেফিনিট প্রপোর্শন। ডেফিনিট প্রপোর্শন মানে কি? নির্দিষ্ট অনুপাত, নির্দিষ্ট অনুপাতের সূত্র। এটাকে প্রাউস্ট, জোসেফ প্রাউস্ট, তিনি এই সূত্রটা দিয়েছিলেন। ঠিক আছে, হি স্টেটেড দ্যাট আ গিভেন কম্পাউন্ড always contains exactly the same proportion of elements by weight. He concluded that irrespective of the source, a given compound always contains same elements combined together in the same proportion by mass. যে কোনো পদার্থর ক্ষেত্রে, যেমন আমি উদাহরণ দিয়ে বলছি চিনি। চিনি তুমি নিজের বাড়িতে তৈরি করো, তুমি দোকান থেকে কিনে আনো, তুমি যে কোনো কোম্পানির আনো, চিনির মধ্যে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে তাদের যে রেশিওটা সেটা সবসময় সেম থাকবে। ঠিক আছে, তুমি বাড়িতে আখ নিয়ে এসে চিনি তৈরি করতে পারো, তুমি দোকান থেকে কিনে আনতে পারো, তুমি যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, তুমি এইখানের আখ নিয়ে করতে পারো, তুমি আমেরিকার আখ নিয়ে করতে পারো। চিনির ক্ষেত্রে কিন্তু যে কম্বিনেশনটা সেটার রেশিওটা সেম থাকবে। ওকে, সেম অ্যাটমগুলো থাকবে, মানে সেম এলিমেন্টগুলো থাকবে এবং সেম রেশিওতে থাকবে, মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন যে যে নাম্বারে ছিল সেই সেই নাম্বারেই থাকবে। এটাই হচ্ছে ল অফ ডেফিনিট কম্পোজিশন। ওকে, এবার রয়েছে ল অফ মাল্টিপল প্রপোর্শন। এটা কে দিয়েছিলেন? এটা ডাল্টন দিয়েছিলেন, বিজ্ঞানী ডাল্টন। ঠিক আছে, ল অফ মাল্টিপল প্রপোর্শনস। ইফ টু এলিমেন্টস ক্যান কম্বাইন টু ফর্ম মোর দ্যান ওয়ান কম্পাউন্ড, ধরো এ আর বি। ঠিক আছে, এ বি দুটো এলিমেন্ট রয়েছে, এরা একে অপরের সাথে কম্বাইন করবে। ঠিক আছে, করে ধরো A2 B3 এইরকম একটা যৌগ তৈরি করলো। আবার অন্য একটা টেম্পারেচার প্রেসারে তাদের রিয়াকশন করা হলো তখন কি A3 B4 এইরকম একটা যৌগ তৈরি করলো। ঠিক আছে, এ আর বি মিলে রিয়াকশন করে। এবারে কি বলছে? যদি এই ধরনের সিচুয়েশন থাকে তবে এই এ আর বি এরা যে কম্বাইন করবে সেটা সবসময় কিন্তু এই যে এই রেশিওতে করছে, তো দুটো এর সাথে তিনটে বি করছে বা তিনটে এর সাথে চারটে বি করছে, মানে বলছে এইগুলো সবসময় হোল নাম্বার হবে, এগুলো কোনো ভগ্নাংশ হবে না, এগুলো হোল নাম্বার হবে। ঠিক আছে, এটাই ল অফ মাল্টিপল প্রপোর্শন। এখানে 2:3 প্রপোর্শন হলো, এখানে 3:4 প্রপোর্শন হলো, কিন্তু হোল নাম্বারের প্রপোর্শন হলো। ঠিক আছে, এবার আসছে ল অফ গ্যাসিয়াস ভলিউমস। গ্যাস আয়তন সূত্র বলে বাংলায়। ঠিক আছে, গ্যাস আয়তন সূত্র, ল অফ গ্যাস আয়তন সূত্র বলা হয়। এইটা কে দিয়েছিলেন? গে লুসেক।
তিনি দিয়েছিলেন। when gases combine or are produced in a chemical reaction, they do so in a simple ratio by volume, provided all gases are at the same temperature and pressure. সমান টেম্পারেচার আর প্রেসারে সমস্ত গ্যাস যে প্রডিউস করা হয় বা একে অপরের সাথে বিক্রিয়া করে তারা একটি নির্দিষ্ট ভলিউমের রেশিওতে করে। ঠিক আছে, এইটাই বলছে, মানে এখানে কি ভলিউমটা সিম্পল থাকবে, সিম্পল রেশিও ভলিউম থাকবে, জাস্ট এইটুকু। ধরো একটা গ্যাস আছে A2, একটা গ্যাস আছে B2, এরা গিয়ে A2B এরম কিছু একটা করছে। ঠিক আছে, এবার তোমরা ছোটবেলায় সেই সমতা বিধান করেছিলে, মনে রয়েছে? সমতা বিধান করেছিলে তোমরা, যে এখানে প্রথমে 2 বসালে, তাহলে এইখানে আবার 2 হলো, তাহলে এই যে A2 হলো, তাহলে A মোট 2 দুগুণে 4টে হচ্ছে, এদিকেও 4টে হচ্ছে, B দুটো আছে, B দুটো হয়ে গেছে, তাহলে এটা সমতা বিধান হয়ে গেল। এবার কি হচ্ছে দেখো, এইটা হচ্ছে 1 ইউনিট A2, এই সরি 2 ইউনিট A2 হচ্ছে, 1 ইউনিট B2 হচ্ছে, 2 ইউনিট A2B হচ্ছে, তাহলে এটা কি ভলিউমটা রেশিওতে চলে এলো, এটাই বলে সিম্পল রেশিও। এরপর হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোজ ল, অ্যাভোগাড্রোজ সূত্র, equal volumes of all gases at the same temperature and pressure should contain equal number of molecules। বলছে একটি নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে যদি দুটো গ্যাস নেওয়া হয়, দুটো গ্যাসের যদি ভলিউম সেম থাকে তাহলে তাদের মধ্যে মলিকিউলও সেম নাম্বারে থাকবে। ঠিক আছে, মলিকিউলও সেম নাম্বারে থাকবে। দুটো গ্যাসের যদি টেম্পারেচার, প্রেসার আর যদি তাদের ভলিউম সেম হয় তাদের মলিকিউলও সেম নাম্বারে থাকবে। ওকে, অ্যাভোগাড্রো মেড আ ডিস্টিংশন বিটুইন অ্যাটমস অ্যান্ড মলিকিউলস, এটা আর কিছু না, জাস্ট অ্যাভোগাড্রোর লটা মনে রাখবে। এরপর আসছে ডাল্টনের অ্যাটমিক থিওরি। এই ডাল্টনের অ্যাটমিক থিওরি আমরা আবার যেদিন অ্যাটমিক স্ট্রাকচার পড়বো সেখানেও কিন্তু পড়বো, কিন্তু আপাতত এইখানে একটু পড়ে নাও। ডাল্টনের লেখা বই ছিল আ নিউ সিস্টেম অফ কেমিক্যাল ফিলোসফি, সেখানে তিনি বলেছিলেন ম্যাটার কনসিস্ট অফ ইনডিভিজিবল অ্যাটম, প্রত্যেকটা পদার্থ ইনডিভিজিবল, যাকে আর ভাঙা যায় না এমন সেইরকম অ্যাটমের দ্বারা তৈরি। All atoms of a given element are identical properties including identical mass। কোনো একটি নির্দিষ্ট এলিমেন্টের ক্ষেত্রে যতগুলো অ্যাটম আছে তাদের প্রত্যেকের প্রপার্টিগুলো সেম হবে, এমনকি তাদের মাসও সেম হবে। আবার কি বলছে, আলাদা আলাদা মৌলের ক্ষেত্রে প্রত্যেকের অ্যাটমগুলোর মাস ডিফারেন্ট হবে, মানে সেম যে মৌল তার প্রত্যেকটা অ্যাটমের মাস সেম হবে, আবার ডিফারেন্ট মৌল নিলে তাদের প্রত্যেক যে অ্যাটমগুলো আছে তাদের মাস ডিফারেন্ট হবে। Compounds are formed when atoms of different elements combine in a fixed ratio। একটি নির্দিষ্ট রেশিওতে বিভিন্ন মৌলের অ্যাটমগুলো যখন কম্বাইন করে তখন যৌগ তৈরি হয়। ঠিকই বলেছে। আর কি, কেমিক্যাল রিয়াকশনস ইনভলভ reorganization of atoms. These are neither created nor destroyed in chemical reaction। কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে, রাসায়নিক বিক্রিয়ায় অ্যাটমকে কিন্তু তৈরিও করা যায় না, বিনাশও করা যায় না। তাহলে অ্যাটমরা কি করে, অ্যাটমরা রিঅর্গানাইজড হয়, মানে তারা যেভাবে বিন্যস্ত ছিল সেইটাকে পাল্টে ফেলে, তাদের বিন্যাসটা চেঞ্জ হয়, তাদের কিন্তু সৃষ্টি বা ধ্বংস হয় না। এবার দেখো চলে আসছে সেই অ্যাটমিক মাস, মলিকিউলার মাস, অ্যাভারেজ অ্যাটমিক মাস, এইগুলো, আর তারপর মোল কনসেপ্ট। এই মোল কনসেপ্ট শেষ হলেই আজকে আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে।
তো তোমরা আরেকবার দেখে নাও যে কতটা হয়ে গেছে আর কতটা বাকি। তাহলে দেখো ফান্ডামেন্টাল লসগুলো হয়ে গেল, করে নিলাম। ডাল্টনের অ্যাটমিক থিওরিও কিন্তু হয়ে গেল। জাস্ট আর তিনটে পয়েন্ট বাকি। ওকে, 3টে পয়েন্ট বাকি হয়ে গেলে তারপর যদি মনে হয় কিছু আরো এখানে কোয়েশ্চেনগুলো দেখবো, সলিউশন কিছু করব না, কোয়েশ্চেনগুলো দেখবো শুধু। অ্যাটমিক মাস কি বলছে? কার্বন 12, ঠিক আছে, একটা এলিমেন্ট কার্বন, তাকে যদি 1/12 করে ফেলা হয়, একটা কার্বন অ্যাটম তার 1/12 করে ফেলা হলো, সেই মাসটাকেই 1 অ্যাটমিক মাস বলা হচ্ছে। ঠিক আছে, মানে কার্বনের একটা অ্যাটম নেওয়া হলো, সেই অ্যাটমের মাসটা মাপা হলো, সেই মাসটা মেপে তাকে 12 দিয়ে ভাগ করে দেওয়া হলো, তাহলে সেটা হবে 1 অ্যাটমিক মাস বা 1 AMU। 1 অ্যাটমিক মাস হচ্ছে একটা ইউনিট। এই দেখো 1 AMU মানে কি? এই যে 1.660 ইন্টু 10⁻⁻24 গ্রামস। ওকে, 1.660 ইন্টু 10⁻⁻24 গ্রামস। ওকে, এরপরে কি আসছে? মলিকিউলার মাস। Molecular mass is the sum of atomic masses of the elements present in a molecule. ধরো একটা মলিকিউল আছে, তার ভিতরে যতগুলো অ্যাটম আছে, সেই প্রত্যেকটা অ্যাটমের মাস কম্বাইন করলে হবে সেটার মলিকিউলার মাস। It is obtained by multiplying the atomic mass of each element by the number of its atom and adding it together. বলে দিয়েছে। এবারে এই জায়গাটা আমরা এখানে করে দেয়া আছে এক্সপ্লেন, সেটা দেখব। মিথেন হচ্ছে কি? CH4, মানে তার মধ্যে একটা কার্বন অ্যাটম থাকে আর 4টে হাইড্রোজেন অ্যাটম থাকে। ঠিক আছে, সেই জন্য CH4। এবার দেখো একটা কার্বন অ্যাটমের মাস হচ্ছে 12.011 AMU, অ্যাটমিক মাস ইউনিট, এখানে ছোট করে ইউনিট দিচ্ছে। আর একটা হাইড্রোজেনের হচ্ছে 1.008 ইউনিট। তাহলে 4টে হাইড্রোজেন যেহেতু আছে, তাহলে তাকে 4 দিয়ে গুণ করে দিতে হবে। 4 দিয়ে গুণ করে দেওয়ার পর এই একটা কার্বনের মাস আর 4টে হাইড্রোজেনের মাসকে যোগ করে দিতে হবে। যোগ করে এলো 16.043 ইউনিট। আর এটা হচ্ছে একটা মিথেনের মলিকিউলার মাস। তাহলে মলিকিউলার মাস দেখো, এই ধরনের যে মলিকিউলার মাস, সেগুলো কিন্তু জেনারেলি কি হচ্ছে? কম্পাউন্ডের ক্ষেত্রে বের করা হচ্ছে। ঠিক আছে, এরপর চলে আসছে কি? অ্যাভারেজ অ্যাটমিক মাস। আচ্ছা, অ্যাভারেজ অ্যাটমিক মাস কেন বের করার দরকার? তার কারণ আমরা যখন প্রথমে অ্যাটমিক মাসের সংজ্ঞাটা পড়লাম, তখন কি পড়লাম? কার্বন 12র যে মাস, একটা অ্যাটমের যে মাস, তাকে 12 দিয়ে ভাগ করে দেওয়া হলো। কিন্তু প্রকৃতিতে একটাই যে এলিমেন্ট, ধরো কার্বন, আমরা এখানে কার্বন নিয়ে কথা বলছি, তাই কার্বন, তার কিন্তু আলাদা আলাদা আইসোটোপ আছে। আইসোটোপের কনসেপ্ট আবার আমরা পরের দিন পড়ব। ঠিক আছে, তো সেই জন্য সেই জিনিসটাকে কনসিডার করতে হচ্ছে বলে অ্যাভারেজ অ্যাটমিক মাস বের করা হচ্ছে। ঠিক আছে, এরকম অক্সিজেনেরও আছে, নাইট্রোজেনেরও আছে, কিন্তু ক্লোরিনেরও আছে, হাইড্রোজেনেরও আছে। আইসোটোপস বিভিন্ন এলিমেন্টের থাকে। আমরা এখানে কার্বন দিয়েই মাসের ক্যালকুলেশন করছি বলে কার্বনটা ধরে নিয়ে করছি। এবার দেখো কার্বন 12, ঠিক আছে, কার্বন 12 পৃথিবীতে 98.89% থাকে। মানে গোটা যত কার্বন সারা পৃথিবীতে অবস্থান করছে, তার 98.89%ই হচ্ছে কার্বন 12। তাই দিয়ে গুণ করা হচ্ছে। কার্বন 13 আছে। কার্বন 13 কতটা আছে? 1%। কার্বন 13 আছে 1%, সেই জন্য তাকে 0.011 দিয়ে গুণ করা হচ্ছে। ঠিক আছে,
আর তারপরে রয়েছে কি কার্বন 14ও আছে। সেই কার্বন 14 কতটা আছে? একদম কম, ট্রেস এলিমেন্ট, 2 × 10⁻12। ঠিক আছে, তো সেই জন্য কোন আইসোটোপ কতটা আছে সেইভাবে গুণ করে একটা অ্যাভারেজ বের করা হয়, এবং এই অ্যাভারেজটা কি বলা হয়? অ্যাভারেজ অ্যাটমিক মাস। ঠিক আছে, মানে অ্যাভারেজ অ্যাটমিক মাস অফ কার্বন ইজ 12.011 অ্যাটমিক মাস ইউনিট। ওকে, আমরা আগে ধরছিলাম কি অ্যাটমিক মাস অফ কার্বন ইজ 12, কিন্তু যেহেতু এইখানে 98.89 এলো আর এখানে 1% কার্বন তেরো চলে এলো, সেই জন্যেই কিন্তু এটা এরকম ভগ্নাংশে চলে এলো বা ডেসিমালে চলে এলো, নাহলে 12ই হতো। ফর্মুলা মাস বলা হচ্ছে, ফর্মুলা মাস বলে একটা জিনিস রয়েছে। ফর্মুলা মাস কি? ক্রিস্টাল, তার ক্ষেত্রে দেখা হয়, যেমন সোডিয়াম ক্লোরাইড। ওকে, সোডিয়াম ক্লোরাইড কিন্তু NaCl আমরা লিখে দিই, বাট একটা Na একটা Cl মিলে এইভাবে থাকে না। ওরা কিভাবে থাকে? ওরা একটা Na, ঠিক আছে, একটা N তার সাথে একটা Cl, Na সরি N মানে তো নাইট্রোজেন, Na তার সাথে Cl, আবার এই Cl এর সাথে একটা Na, এর পাশে একটা Cl, এইভাবে পুরো একটা বক্সের মতো হয়ে থাকে। ঠিক আছে, বক্সের মতো হয়ে থাকছে বলে কি ওদের একটা Na আর একটা Cl কম্বাইন করে মাপা যাচ্ছে না, ওদের ওই পুরো বক্সটাকেই মাপা হয়, আর ওই পুরো ডাইমেনশনাল স্ট্রাকচারটাকে মেপে, 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটাকে মেপে একটা অ্যাভারেজ মাস বের করা হয়, সেটাই হচ্ছে ফর্মুলা মাস। ওকে, লাস্ট আমাদের আজকে মোল কনসেপ্ট অ্যান্ড মোলার মাস। তোমরা মোলালিটি, মোলারিটি, নর্মালিটি এইগুলো নিশ্চয়ই শুনেছ, সেইটাই আজকে আমরা পড়ব, তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। মোল কি? 1 mole is the amount of substance that contains as many particles or entities as there are atoms in exactly 12 grams of the carbon 12 isotope. এইটা প্রথমে এক্সপ্লেন করছি, এটা কিন্তু মোল কি সেটা বোঝানো হচ্ছে। বলছে C12 আইসোটোপ মানে কার্বন 12, আমরা পড়লাম তো কার্বন 13ও আছে, 14ও আছে, 12ও আছে, তো এর মধ্যে থেকে শুধু কার্বন 12টা নিয়ে এখন আমাদের কাজ কারবার। কার্বন 12, তার 12 গ্রাম মাপা হলো, মেপে নেওয়া হলো, 12 গ্রাম অ্যাটম। এর ভিতর যতগুলো পার্টিকেল আছে, ওকে, 12 গ্রামের ভিতর যতগুলো পার্টিকেল আছে সেই পার্টিকেলটাকেই বলা হচ্ছে 1 মোল। মানে 12 গ্রামের ভিতর, কার্বন 12-এর 12 গ্রামের ভিতর ধরে নিই আমি n নাম্বার অফ পার্টিকেলস আছে, n নাম্বার অফ পার্টিকেলস আছে। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে n নাম্বার অফ পার্টিকেলস যতখানি অক্সিজেনের মধ্যে থাকবে সেটা হবে 1 মোল অক্সিজেন। হাইড্রোজেনের ক্ষেত্রে n নাম্বার অফ পার্টিকেল যতগুলো হাইড্রোজেন, যতখানি হাইড্রোজেনের মধ্যে থাকবে সেটা হবে 1 মোল হাইড্রোজেন। আমি যদি মিথেন ধরে নিই, মিথেন গ্যাস, তাহলে n নাম্বার অফ মিথেন পার্টিকেল, যতখানি মিথেন পার্টিকেলের মধ্যে থাকবে সেটা হবে 1 মোল মিথেন। আমি দেখো n নাম্বার অফ মিথেন পার্টিকেল যতখানি মিথেনের মধ্যে থাকবে বলছি, মানে কি nটা হচ্ছে একটা ডিসক্রিট নাম্বার, আর যতখানি মিথেন মানে কি বুঝতে পারছো, সেটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট it may be emphasized that the mole of a substance always contains the same number of entities, কারণ এখানে তো আমরা কতগুলো এন্টিটি থাকবে বা কতগুলো পার্টিকেল থাকবে সেটা ডিসাইড করেই নিয়েছি, সেটাকেই আমরা কনস্ট্যান্ট হচ্ছে। এই যে এনটা বের করলাম, তো C12 আইসোটোপ নিলাম, তার 12 গ্রাম নিলাম, এবার 12 গ্রামের মধ্যে যতগুলো এই যে অ্যাটমের পার্টিকেল রয়েছে সেইটাকে আমরা
n বলে ধরে নিলাম, তাহলে কি এইটা তো কনস্ট্যান্ট হয়ে গেল। এবার এইটা যতখানির মধ্যে থাকবে সেটা হচ্ছে সেই নির্দিষ্ট এলিমেন্টের বা কম্পাউন্ডের মোল। এবার দেখো, the number of entities in one mole is so important that it is given a separate name and symbol. এই যে n এতক্ষণ আমি যাকে বলছিলাম তাকে বলা হয় অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট। অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, অ্যাভোগাড্রো সংখ্যা। আর তার নাম্বারটাও বের করে দিয়েছে 6.022 ইন্টু 10⁻23 বা 6.023 ইন্টু 10⁻23 অ্যাটমস। ওকে, বুঝতে পারলে? তোমরা এখান থেকে কি মনে রাখবে? জাস্ট অ্যাভোগাড্রো কনস্ট্যান্টটা মনে রাখবে, জাস্ট অ্যাভোগাড্রো কনস্ট্যান্টটা মনে রাখবে। ওকে, এবার কি মোলার মাস কাকে বলে? এক মোল কোনো সাবস্ট্যান্সের যে মাস তাকেই বলা হয়, সেটা যদি গ্রামে প্রকাশ করা হয় তাকে মোলার মাস বলে। এক মোল কোনো সাবস্ট্যান্স নেওয়া হলো, তাকে গ্রামে প্রকাশ করা হলো, সেটাই হচ্ছে তার মোলার মাস। এই দেখো, মোলার মাস অফ ওয়াটার 18 গ্রাম পার মোল। মোলার মাস অফ সোডিয়াম ক্লোরাইড 58.5 গ্রাম পার মোল। ঠিক আছে, যে মোলার মাস অফ ওয়াটার, ওয়াটার কি H2O, তো H2O। এবার অক্সিজেনের মোটামুটি আমরা 16 ধরে নিই, মানে কি তারপরেও দশমিকের পরেও কিছু নাম্বার থাকে, বাট আমরা 16ই নিই। অক্সিজেনের ক্ষেত্রে 16, আর হাইড্রোজেনের ক্ষেত্রে দেখলে 1.008 হাইড্রোজেনের ক্ষেত্রে হলো, তাহলে দুটো করলে মোটামুটি 2 হলো, 2.016। এবার এই দুটো যোগ করে দিলে কি 18 হচ্ছে, 18 সেই জন্য 18 গ্রাম পার মোল। ওকে, আর তারপরে এই যে সোডিয়াম ক্লোরাইড NaCl, সোডিয়ামের ক্ষেত্রে কি 23 হয়ে যাচ্ছে, ক্লোরিনের ক্ষেত্রে 35.5 হচ্ছে, দুটোকে যোগ করে দিলে 58.5। ওকে, এইভাবেই থাকে, এরকম অঙ্কও থাকে। মোল ফ্র্যাকশন, it is the ratio of number of moles of a particular component to the total number of moles of the solution. কোন একটা সলিউশন নেওয়া হয়েছে, তার মধ্যে ধরো A B রয়েছে, তো এই প্রত্যেকটার আলাদা করে মোল ওই সলিউশনের টোটালটার মোলের অনুপাত, সেইটাই হচ্ছে মোল ফ্র্যাকশন বলা হয়। If a substance A dissolves in substance B and their number of moles are Na and Nb, then the mole fraction of A and B are given as, দেখো Na Nb, কোন একটা সলিউশনের মধ্যে A আর B দুটো রয়েছে, Na হচ্ছে এর মোলটা, আর B হচ্ছে Nb হচ্ছে B এর মোলটা। এবার এই দুটো মোল যোগ করলে কিন্তু টোটাল সলিউশনের মোলটা বেরোবে। ওকে, তাহলে A কতটা আছে দেখো, Na ডিভাইডেড বাই Na প্লাস Nb, B কতটা Nb ডিভাইডেড বাই Na প্লাস Nb। Na প্লাস Nb হচ্ছে টোটাল মোলটা, আর Na হচ্ছে শুধু A এর মোল, Nb হচ্ছে শুধু নিজে B এর মোল। হয়ে গেল, লাস্ট একটুখানি আছে, আর হয়ে গেলে আজকে আর এই ক্লাসের ভিতর আমি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দেখাবো না, আমি পরের দিন একটু দেখিয়ে দেবো যদি তোমাদের ইচ্ছা হয়। মোলারিটি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ মোলস অফ সলিউশন ইন 1 লিটার অফ দ্য সলিউশন। কোন একটা সলিউট, দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট ইন 1 লিটার অফ সলিউশন। সলিউট আর সলভেন্ট দুটো মিলেই তো সলিউশন তৈরি হয়, সলিউশন মানে দ্রবণ। সলিউট হচ্ছে কি দ্রাবক, আর সলভেন্ট হচ্ছে বোধহয় দ্রাবক। ঠিক আছে, এই দুটো মিলিয়ে যখন 1 লিটার হবে, টোটাল সলিউশন মানে কি দ্রাব প্লাস দ্রাবক, তখনই হবে দ্রবণ। এবার টোটাল দ্রবণটার হচ্ছে 1 লিটার, এটা কিন্তু তোমায় বেঁধে দিয়েছে। দেখো এখানে টোটাল দ্রবণ বা টোটাল সলিউশনের ভলিউমটা কনস্ট্যান্ট, মোলারিটির ক্ষেত্রে টোটাল সলিউশনের ভলিউমটা কনস্ট্যান্ট 1 লিটার।
ঠিক আছে, তার মধ্যে কত মোল সলিউট দেওয়া হয়েছে সেইটাই হচ্ছে মোলারিটি। মোলারিটি, ওকে, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার। ওকে, তাহলেই তোমার বেরিয়ে যাবে মোলারিটি। এই ফর্মুলাটা আর এই ডেফিনেশনটা মনে রাখবে, এই দুটোই কিন্তু মনে রাখতে হবে। আমি এক্সট্রা কিচ্ছু দিইনি, এই দুটোই দিয়েছি, এই দুটোই মনে রাখতে হবে। নেক্সট যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে মোলালিটি। মোলালিটি, মোলালিটির ক্ষেত্রে কি হচ্ছে, 1 কেজি অফ সলভেন্ট, দ্রাবক, দ্রাবকটা 1 কেজি। ঠিক আছে, এখানে কিন্তু টোটাল ভলিউম তোমাকে বলে দেওয়া নেই, তোমাকে বলে দেওয়া রয়েছে কি মাস অফ দ্য সলভেন্ট, দ্রাবকের ভর। It is defined as the number of moles of solute present in 1 kg of solvent. মানে পার কেজি সলভেন্টে কত মোল সলিউট আছে। নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ দ্য সলভেন্ট ইন কেজি হলো। এখানেও কিন্তু এই দুটোই মনে রাখতে হবে। এরপর কে আসছে, নর্মালিটি বা ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেট। নর্মালিটির ক্ষেত্রে তুল্যাঙ্ক ভর থাকে, তুল্যাঙ্ক ভর। ঠিক আছে, তুল্যাঙ্ক ভর মানে কি, কিছু কিছু ক্ষেত্রে যেমন এক মোল পরিমাণে কোনো একটা রাসায়নিক পদার্থ নেওয়া হলো, কিন্তু যখন সে রাসায়নিক বিক্রিয়া করছে সে ডবল ক্যাপাসিটিতে বিক্রিয়া করছে, তখন তার তুল্যাঙ্ক ভর, মানে আমি একটা নির্দিষ্ট ভরের রাসায়নিক বিকারক নিলাম, কিন্তু সে যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করলো সে নিজে দ্বিগুণ পাওয়ারে অংশগ্রহণ করছে, তখনই কিন্তু তার তুল্যাঙ্ক ভরটাকে নেওয়া হয়। কারণ এই নর্মালিটি, মোলালিটি এগুলো কি হয়, এগুলো জেনারেলি রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন ক্যালকুলেশনে কাজে লাগে, তো সেই জন্য কিন্তু তখন এই গ্রাম ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেট বা নর্মালিটিটা ক্যালকুলেট করা হয়। কি বলছে দেখো, নর্মালিটি ইজ আ মেজার অফ কনসেন্ট্রেশন ইকুয়াল টু দ্য গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট পার লিটার অফ সলিউশন। প্রথমেই তোমরা যা দেখবে যে পার লিটার সলিউশন বলে দিচ্ছে, আর কি বলছে, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। ওকে, নর্মালিটি ইজ আ মেজার অফ কনসেন্ট্রেশন ইকুয়াল টু গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। এই দেখো তারপরেই লিখেছে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ দ্য মেজার অফ দ্য রিঅ্যাক্টিভ ক্যাপাসিটি অফ আ মলিকিউল। রিঅ্যাক্টিভ ক্যাপাসিটি, বিক্রিয়া করার ক্ষমতা। ঠিক আছে, আরো এক্সপ্লেন করা আছে এখানে। দেখো এই যে এই উদাহরণটা দেখো, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4। ঠিক আছে, এই অ্যাসিডটা যখন রিঅ্যাকশন মিডিয়ামে আসে তখন দুটো হাইড্রোজেন প্লাস আয়ন দেয়। মানে দেখো এক মোল H2SO4, এটা তো এক মোল H2SO4 দুটো হাইড্রোজেন প্লাস দিচ্ছে, মানে একটাই ধরো অণু, একটা মলিকিউল যদি রিঅ্যাকশন মিডিয়ামে দেওয়া হয়, রিঅ্যাকশন করার সময় সে দ্বিগুণ শক্তি নিয়ে রিঅ্যাকশন করছে, তাই তার ইকুইভ্যালেন্সটা হয়ে গেল এখানে 2। ওকে, এবার দেখো H2SO4 যখন এর সালফিউরিক অ্যাসিড হ্যাজ আ মোলার মাস অফ 98 ধরেই চলো, পয়েন্টটা দেখতে হবে না, গ্রাম পার মোল, and supplies 2 moles of hydrogen ions. ওকে, মানে 1 মোল H2SO4 2 মোল হাইড্রোজেন আয়ন দিচ্ছে, so its equivalent weight is 49। এই যে 98 ডিভাইডেড বাই 2, ওকে, 98 ডিভাইডেড বাই 2। এই যে গ্রাম ইকুইভ্যালেন্ট মাপার সময় সবসময় কি ফর্মুলা ইউজ করা হয়, ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে মোলার ওয়েট বা মোল কত ওয়েটে হচ্ছে সেইটা ডিভাইডেড বাই এই যে
ইকুইভ্যালেন্সটা। ঠিক আছে, তাহলেই চলে আসবে তোমার ইকুইভ্যালেন্ট ওয়েটটা। এখানে উদাহরণ দিয়ে বলা রয়েছে। ইউনিট কনভার্সন তোমরা আগের দিনও দেখে নিয়েছো। দ্য এন্ড, থ্যাংক ইউ। এবারে আমি দেখছি একটা জিনিস, এখানে দেখো স্টেট অফ ম্যাটার থেকে প্রিভিয়াস ইয়ার্সে কী কী ধরনের কোয়েশ্চেন এসছে সেটা একটু দেখে নাও। জাস্ট কোয়েশ্চেনগুলো দেখাবো, উত্তর কিছু বলবো না, কারণ এই পেজটা তোমরা পেয়ে যাবে। ওকে, এবং এই পেজটা পেয়ে যাওয়ার পরে কি হবে, আমারটা পড়ে নিলে, লেকচার দেখে নিলে, পড়ে নিলে, এর পরবর্তীকালে রিভিশন যখন করবে, যখন একদম পরীক্ষা সামনে চলে এসছে রিভিশন করবে, তখন এই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের এগুলোই দেখবে আর রিভাইজ করবে। যেমন ধরো, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য লোয়েস্ট ডেন্সিটি, কার ঘনত্ব সবচেয়ে কম, লিকুইড, সোডিয়াম, মার্কারি না গ্যাস? তো অবভিয়াসলি গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম হয়। হয়ে গেল, এখানে পুরো ভালো এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। তারপরের কোয়েশ্চেন কি, হোয়েন ইউ পুট অ্যাসিটোন অন ইউর পাম, তুমি তোমার হাতের তালুতে অ্যাসিটোন দিলে অ্যাসিটোনটা উবে গেল, তোমার ঠান্ডা লাগলো, ডিউ টু হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিয়াকশন দিস হ্যাপেনিং, মানে এই যে অ্যাসিটোন, লিকুইড অ্যাসিটোন দিল, সেটা উবে গেল, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এভাপোরেশন। ঠিক আছে, এভাপোরেশন, বাষ্পীভবন বলা হয়। পড়ে নিয়েছি আমরা। অ্যাট হোয়াট টেম্পারেচার ক্যান ওয়াটার এক্সিস্ট ইন বোথ লিকুইড অ্যান্ড সলিড স্টেট? লিকুইড স্টেট, সলিড স্টেট, মানে লিকুইড থেকে সলিডে ট্রান্সফার হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেটা কোথায় হয়? 0 ডিগ্রিতে হয়। ওকে, -1 ডিগ্রিতে কি হচ্ছে? পুরো সলিড। -100 পুরো সলিড। 100 ডিগ্রি তখন আবার কি? তখন সেটা হয় লিকুইড থেকে গ্যাসিয়াস। 100 ডিগ্রিতে হয় লিকুইড থেকে গ্যাসিয়াস। ওকে, which of the following statement is not correct regarding matter? পদার্থের ব্যাপারে নিচের কোনটা ঠিক নয়? Matter is made up of particles. There is a difference between particles of matter. There is no attraction forces between particles of matter. The particles of matter move continuously in fluid and air. এর মধ্যে কোনটা ভুল? সিটা ভুল। বলছে পার্টিকেল অফ ম্যাটার, যে পার্টিকেলসগুলো থাকে ম্যাটারের ভিতর, তাদের মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্স থাকে না, মোটেই না। অ্যাট্রাকশন ফোর্স না থাকলে কি কোনো অর্ডার মেনটেনই হবে না। হয়ে গেল। তারপরে কি রয়েছে দেখো, আর ড্যাশ ম্যাটেরিয়াল গ্লোজ উইথ এ স্পেশাল কালার ডিপেন্ডিং অন দ্য নেচার অফ গ্যাস। কোন ধরনের ম্যাটার, কোন ধরনের মেটেরিয়াল গ্যাসের নেচারের উপর ডিপেন্ড করে গ্লো করে? লিকুইড, প্লাজমা, সলিড, সেমি সলিড। প্লাজমা আজকেই পড়েছি। এই দেখো, প্লাজমা ওয়াজ ফার্স্ট ডিসক্রাইবড বাই কেমিস্ট আরভিং ল্যাংমুর। এই নামটা মনে রাখবে, আরভিং ল্যাংমুর। ওকে, আরভিং ল্যাংমুর। Dash is one of the states of matter obtained by cooling a gas of very low density to extremely low temperature. একেবারে নোটের লাইন। আর নোটের লাইন কেন? কারণ নোটের লাইনটা বইয়ের লাইন। গ্যাস, প্লাজমা, বোস-আইনস্টাইন কন্ডেনসেট, প্লাজমা কন্ডেনসেট। কি এটা উত্তর বলো না? এখানে এই যে সি, বোস-আইনস্টাইন কন্ডেনসেট। ঠিক আছে, এখানে দেখো আবার অন্যরকম এবিসিডি করে এইটা দিয়েছে, এখানে আবার আলাদা করে এবিসিডি দিয়েছে। এই রকম কিন্তু মনে রাখবে, নাহলে চোখে ধাঁধা লেগে যায়, মাথায় কাজ করে না, একটু ঠান্ডা মাথায় করবে। এ দেখেই তোমরা ধরো প্রথমে মেলাতে গেলে দেখলে গ্যাস না, এখানে আবার সি দেওয়া রয়েছে, মানে বোস-আইনস্টাইন কন্ডেনসেট। ওকে, হয়ে গেল। দেখতে পাচ্ছ এরকম পুরো কিন্তু করা রয়েছে। ঠিক আছে, এই যে এরপর আর একটা চ্যাপ্টারে দেখবো, এটা হচ্ছে মোল কনসেপ্টের উপর। মোল কনসেপ্টের উপরও তোমাদের যেহেতু আজকে একটু পড়িয়েছি, তোমাদের যদি মনে হয়ে থাকে যে ঠিক করে হয়নি, তাহলে আমি আর একদিন পড়াবো মোল কনসেপ্ট। একটু খটোমটো অনেকেরই লাগতে পারে। Atomic mass of carbon is 12 and that of helium is 4. State which of the following statements is true for 1 mole of each element. বলছে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, হিলিয়ামের হচ্ছে 4। এবার নিচে যে স্টেটমেন্টগুলো দেয়া রয়েছে তার মধ্যে ট্রু কোনটা, ঠিক কোনটা? 1 মোল কার্বন will contain
3 times more atoms than 1 mole of helium. বলছে 1 মোল কার্বনের মধ্যে 1 মোল হিলিয়ামের থেকে 3 গুণ বেশি অ্যাটম থাকবে, এটা প্রথমটা বলছে। দ্বিতীয়টা কি বলছে, 1 মোল হিলিয়ামের মধ্যে 1 মোল কার্বনের থেকে 3 গুণ বেশি অ্যাটম থাকবে, এটা বি। সিতে কি বলছে, 1 মোল কার্বন will contain 1/3 number of atoms present in 1 mole helium. 1 মোল হিলিয়ামের মধ্যে যা অ্যাটম আছে 1 মোল কার্বনে তার 3 ভাগ কম থাকবে বা 1/3 থাকবে। 1 মোল কার্বন will contain same number of atoms as present in 1 মোল helium. তাহলে ডি এরটা ঠিক, কারণ আমরা পড়েই নিয়েছি যে কোনো এলিমেন্টের 1 মোলের মধ্যে সেম নাম্বার অফ অ্যাটমস থাকবে, আমরা পড়ে নিলাম। তো সেটাকে আমরা অ্যাভোগাড্রো নাম্বারও দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম 6.023 × 10⁻23 হলো। এবার দেখো, a gas jar contains 1.7 grams of ammonia gas. Calculate the number of mole present in the gas jar. এবার তাহলে তোমাকে জানতে হবে যে অ্যামোনিয়ার ফর্মুলা কি। অ্যামোনিয়ার ফর্মুলা হচ্ছে NH3। এবার NH3 কে তোমাকে ক্যালকুলেট করতে হবে যে ওর গ্রাম পার মোল কত বা মলিকিউলার মাস কত। NH3 হচ্ছে দেখো নাইট্রোজেন 14 আর হাইড্রোজেন 3, হাইড্রোজেন 1। এবার 3টে হাইড্রোজেন আছে বলে 3 আর নাইট্রোজেন একটা আছে বলে 14, তাহলে এখানে দেখো 17 গ্রাম পার মোল, মানে NH3 এর মলিকিউলার মাস হচ্ছে 17 গ্রাম। এবারে ওখানে বলেছে 1.7 গ্রাম আছে, তাহলে 1.7 গ্রাম থাকলে কি 0.1 মোল। ওকে, এইভাবেই অঙ্কগুলো হয়। 46 গ্রাম সোডিয়ামে কতগুলো অ্যাটম থাকবে। এবার 46 গ্রাম সোডিয়ামে কি, সোডিয়ামের হচ্ছে 23 মোল কনসেপ্টের দিক থেকে। 1 মোল সোডিয়াম হচ্ছে কি 23 গ্রাম, তাহলে 46 মানে 2 মোল। এবার 2 মোলের মধ্যে কত থাকবে, 1 মোলে থাকে 6.023 × 10⁻23, তাহলে 2 মোলে থাকবে কি তার দ্বিগুণ 12.044 × 10⁻23 হয়ে গেল। এইরকম অঙ্ক এই যে দেখো করেও দেয়া রয়েছে সলিউশন সব। এইভাবে কিন্তু তোমরা সব ইয়েটা করে নেবে। যেহেতু আজকে অনেকটা টাইম হয়ে গিয়েছে এবং অনেক ইনফরমেশন হয়ে গিয়েছে, তাই আমি আর চাপ দিচ্ছি না। তবে এই দেখো, দ্য নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন 90 গ্রামস অফ ওয়াটার। 90 গ্রামস মানে প্রথমে তোমাকে ওয়াটারের মলিকিউলার মাসটা বের করতে হবে। 1 মোল ওয়াটার মানে কত গ্রাম ওয়াটার আমি আগের দিনই একটু আগে বের করেছিলাম 18 গ্রাম ওয়াটার মানে 1 মোল ওয়াটার। তাহলে 90 গ্রাম ওয়াটার মানে কি 90/18 5 মোল ওয়াটার, তাই তো। এবার এখানে যদি বলে কতগুলো নাম্বারস রয়েছে, তাহলে কি 5 × 6.023 × 10⁻23 ওইরকম ভাবে হয়ে যাবে, হয়ে গেল। দেখো হিলিয়ামে কি, হিলিয়ামের 4, 1 মোল হিলিয়াম মানে 4 গ্রাম। এবারে এখানে 54 গ্রাম হিলিয়াম দিয়েছে মানে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা 13 এর কাছাকাছি কিছু একটা আসবে, যেহেতু 4 13 52 হয় সেই জন্য। তো এই যে 13.5 মোল এইরকমই কিন্তু। এবার দেখো, যেহেতু আমি এটা অনেক দিন ধরে করছি, তাই জন্য আমি মুখে মুখে করে দিতে পারছি এই অঙ্কগুলো। তোমাদের কি করতে হবে, যারা পারছো তারা তো খুব ভালো, আর যারা হয়তো এই প্রথম পড়লে বা বহুদিন পরে পড়লে অসুবিধা হচ্ছে, তারাও বারবার 3-4 বার রিভাইজ করো, তাহলে এইগুলো ভালো করে পেরে যাবে। দেখো, এই অঙ্ক অনেকের মধ্যে থাকে, যেহেতু আমি সায়েন্স পড়িনি তাই সায়েন্স থেকে কোনো নিউমারিক্যালস আসলে আমি করব না, কিন্তু সায়েন্সের নিউমারিক্যালগুলো তোমাদের লেভেলে যে দেওয়া হয় একদম ইজি দেওয়া হয়। মানে কি বলবো, মানে একটু যদি তোমাদের কনসেপ্টগুলো ফটাফট লাগাতে পারো, তাহলে কিন্তু
এক স্টেপের অঙ্ক করলে ছাকা নম্বর। তো সেই জন্যে আমি নিউমারিক্যালস দেখাচ্ছি। তো তোমাদের এই ক্লাসটা এই অবধি থাকলো। এর পরের দিন আবার এইরকম করাবো এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনও সলভ করব। তোমরা কিন্তু ভালো করে পড়বে, স্পেশালি আমি যে যে পোর্শনগুলো বলে দিলাম সেগুলো তো খুব ভালো করে পড়বে। পিডিএফটা এমনভাবেই বানানো হয়েছে যাতে এক্সট্রা কোনো কিছু না থাকে। দেখো এতগুলো কনসেপ্ট, এতগুলো, এখানে কিন্তু প্রায় 2-3টে চ্যাপ্টারের জিনিস তোমরা একসাথে পড়ে নিলে, 3টে চ্যাপ্টার তো মিনিমাম একসাথে পড়ে নিলে। তো সেই জন্য এরকম কনসাইজ করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এবং তোমরা আরও বেশি প্র্যাকটিস করতে পারো। ওকে, এই ক্লাসটা এই অবধি থাকলো। থ্যাংক ইউ সো মাচ।